প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই, এবং আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন এবং যারা গণমাধ্যমের পর্দায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই। দেখুন, আপনারা জানেন শেষ কয়েকদিন যাবৎ বাংলার মাটিতে একটা অশান্তির পূর্ব পরিকল্পিত ছক মোতাবিক ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু সঙ্গী সাথীরা বাংলাকে অশান্ত করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্তকে অশান্ত করা থেকে শুরু করে এবং সেই অশান্তিতে রাজনৈতিক রুটি সেঁকার প্রচেষ্টা কোনো কিছুই ভারতীয় জনতা পার্টি বাদ রাখছে না। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টুইট করা হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে তারা সেগুলো মুছেও দিচ্ছেন। আপনারা ইতিমধ্যেই সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সভাপতি, আপনারা জানেন তিনি এই ফেসবুক পোস্টটা করেছিলেন, এটা আপনারা প্রত্যেকে জানেন। এবং এই পোস্টটা শুধু সুকান্ত মজুমদার করেছিলেন তাই নয়, এই পোস্টটা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল। এখানে সুকান্ত মজুমদার যা লিখেছেন, লিখে 9টা ছবি দেওয়া হয়েছে। সেই 9টা ছবির মধ্যে প্রথম ছবি গণেশ চতুর্থী, দ্বিতীয় সরস্বতী পুজো, তৃতীয় রামনবমী, হোলি, দিওয়ালি, দুর্গাপুজো, হনুমান জয়ন্তী, দশেরা, সংক্রান্তি। এই 9টা হিন্দু উৎসবের ছবি দিয়ে অশান্তির ছবি ট্যাগ করে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই বক্তব্য রাখতে চাইছে যে পশ্চিমবঙ্গে হিন্দু উৎসবগুলিতে এই জিনিস হয়। এই ঘটনা ঘটার পর যখন আমাদের তরফ থেকে, আমাদের আইটির তরফ থেকে, আমাদের ভলেন্টিয়াররা, আমরা যখন সোশ্যাল মিডিয়ার মাটি খুঁড়ে তথ্য বার করে আনলাম, আমরা দেখতে পেলাম যে এই প্রত্যেকটা ছবি যেগুলো বিজেপি ব্যবহার করেছে এবং বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং যে টুইটটি করেছেন, এই প্রত্যেকটা ছবি, তার মধ্যে একটাও বাংলার ছবি নয়। এই প্রত্যেকটা ছবি বাইরের রাজ্যের, এবং শুধু বাইরের রাজ্যেরই নয়, এই ছবিগুলোর মধ্যে প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সিএ প্রোটেস্টের ছবি 2019-20 সময়কার। দ্বিতীয় ছবিটা লখনৌয়ের এনআরসির প্রোটেস্টের। চতুর্থ ছবিটা জলন্ধরের, এবং এটা কিন্তু কোনো দাঙ্গার ছবি না। চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছেন, যেটাকে ওরা চালাচ্ছে হোলি বলে, সেই চতুর্থ ছবিটা হচ্ছে আসলে একটা আগুন লেগে গেছিল, সেই ফায়ার ব্রেকআউট করেছিল সেখানকার ছবি। পঞ্চম ছবিটা ম্যাঙ্গালোরের, সপ্তম ছবিটা হচ্ছে কর্ণাটকের, অষ্টম ছবিটা উত্তরপ্রদেশের, এবং লাস্ট ছবি, নবম ছবি, যেটাকে সংক্রান্তি বলে উল্লেখ করা হয়েছে, আর কোনো উৎসব খুঁজে পায়নি, সংক্রান্তি লিখে দিয়েছে, সেই সংক্রান্তির ছবিটা হচ্ছে আসলে আসামের এনআরসির ছবি। তাহলে যে কটা স্টেট বললাম, লখনৌ থেকে শুরু করে আসাম পর্যন্ত, প্রত্যেকটা স্টেট, অ্যাকচুয়ালি যে স্টেটের ছবিগুলো বিজেপি ব্যবহার করেছে, প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের অশান্তির ছবি বাংলায় ব্যবহার করে পোস্ট করছেন স্বয়ং বিজেপির রাজ্যের সভাপতি। এই পোস্টটা ভাইরাল হওয়ার পর যখন সত্য সামনে আসলো, তখন সুকান্ত মজুমদার তার এই টুইটটি ডিলিট করেছেন। এখন আমার বিজেপির নেতাদের কাছে স্পষ্ট প্রশ্ন, সুকান্ত মজুমদারের কাছে স্পষ্ট প্রশ্ন, আপনি যদি এতটাই নিশ্চিত হবেন তাহলে এই টুইটটা ডিলিট করলেন কেন? আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন, আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন। শুধু আপনি নন, দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য, আপনার শুভেন্দু অধিকারী, প্রত্যেকে, এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে। অর্থাৎ সুকান্ত মজুমদার টুইটটা ডিলিট করে প্রমাণ করলেন যে তারা মিথ্যাচার করছিলেন। কিন্তু এখনো কি বিজেপির কোনো নেতা এই মিথ্যাচারগুলোর জন্য ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করেছেন, একটা টুইট করেছেন যে আমি ফেক নিউজ পোস্ট করেছিলাম, আমার কাছে এসেছিল? কেউ করেনি। কারণ এরা জানে এরা এই কায়দাতেই রাজনীতি করে, এবং 10টা মিথ্যে ছড়াতে গিয়ে যদি 4টে মিথ্যে ক্লিক করে যায়, তাহলে সেই মিথ্যের ওপর দাঁড়িয়ে তারা নতুন মিথ্যের রাজনীতি শুরু করবেন। একটা দুটো ধরা পড়ে গেছে, বাকিগুলো হয়তো ধরা পড়ে না। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি। এবার আমি আপনাদের বলি, বাংলার মানুষ কিন্তু যথেষ্ট সচেতন মানুষ। 2-3 দিন আগে থেকে যখন এই অশান্তিগুলো পাকানোর চেষ্টা হলো, আপনারা প্রত্যেকে খেয়াল করে দেখুন, বাংলার যে 3-4টে জায়গাতে এই ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা প্রায় কয়েক ঘন্টার এদিক ওদিকে একই সময় একই প্যাটার্নে প্রত্যেকটা ঘটনা ঘটেছে, এবং ঘটনাচক্রে এই প্রত্যেকটা ঘটনার ভিডিও ঘটনা ঘটার পর মার্কেটে চলে এসছে। যেন
কেউ ভিডিও ক্যামেরা নিয়ে রেডি ছিল, কেউ জানতো এরকম একটা ঘটনা ঘটবে, সেটা রেকর্ডিং হবে, এবং সেই ভিডিওগুলো যেগুলো ছড়ানো হচ্ছে তার মধ্যে কতগুলো সত্যি আমরা এখনো জানি না। আপনি যদি দেখেন প্রত্যেকটা সেম প্যাটার্নে। আচ্ছা আপনি বলুন তো, হুগলির কোনো একটা জায়গায়, মুর্শিদাবাদের সুতিতে, মুর্শিদাবাদ এর ধুলিয়ানে, কিংবা মুর্শিদাবাদের ফারাক্কাতে, মালদা মুর্শিদাবাদ বর্ডার, এই এতগুলো আলাদা আলাদা জায়গায় একই সময়ে একই প্যাটার্নে অশান্তি ছড়াচ্ছে। এটা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কি করে সম্ভব? এক নম্বর কথা। দু নম্বর কথা কি, আমাদের কাছে বর্ডার এলাকার আমাদের কর্মীদের কাছ থেকে খবর আসছে যে বিএসএফ এর একাংশের মদদে, আমরা কিন্তু একাংশ কথাটা উল্লেখ করছি, বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনকে, সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। হতে পারে তাদের মধ্যে জঙ্গি সংগঠনও থাকতে পারে, এবং সেটা ইন্টেনশনালি করা হচ্ছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ ভাইরাল হয়েছে, যে মেসেজটা প্রত্যেকে অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এর সত্যাসত্য সম্পর্কে আমরা জানি না, এর সম্পর্কিত আইডিয়া আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছেও এই মেসেজটা এসছে, আমরাও সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। আমি আপনাদেরকে এই প্রেস কনফারেন্সের পর সেই মেসেজটা যারা পাননি পাঠিয়ে দেব। তার বয়ান যদি পড়েন, সেই মেসেজের বক্তব্য যদি পড়েন, ভয়ঙ্কর এক চক্রান্তের দিকে আঙুল নির্দেশ করছে সেই মেসেজ, এবং সেই মেসেজের অনুযায়ী কিন্তু আপনি দেখেন যদি ঘটনাগুলো ঘটছে। এই যে কিছু জঙ্গি সংগঠনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার প্রমাণ কি? স্থানীয় এলাকার যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীরা যখন গিয়ে কথা বলছেন, বা কিছু কিছু লোকাল সংবাদ মাধ্যম যখন তাদের সাথে কথা বলছেন, আমাদের কাছে সেগুলো যখন আসছে, আমরা দেখতে পাচ্ছি সেই সাধারণ মানুষ, সকল ধর্মের, হিন্দুও বলছেন মুসলমানও বলছেন, দুজনেই বলছেন যে যাদেরকে অশান্তি করে যেতে দেখলাম তাদেরকে আমরা কেউ এলাকাতেই কোনোদিন দেখিনি, যাদেরকে ঝামেলা করতে দেখলাম তাদেরকে আমরা কেউ চিনিও না। সেটা ওই এলাকার মুসলিম ব্যক্তিও বলছেন, হিন্দু ব্যক্তিও বলছেন, যারা কোনো রাজনীতি করেন না। তাহলে এরা কারা? এরা কোথা থেকে এলো? এবং বর্ডার এরিয়াগুলোই টার্গেট হচ্ছে কেন বেছে বেছে? কোথা থেকে এদেরকে ঢোকানো হচ্ছে? অশান্তি করেই বা এরা কোথায় চলে যাচ্ছে? এর দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নয়? এই দায়িত্ব কি স্বরাষ্ট্রমন্ত্রীর নয়? এই দায়িত্ব কি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ বিএসএফ এর নয়? এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে গোটা ঘটনাটা, যে বহিরাগত গুন্ডা ঢোকানো হচ্ছে বর্ডার দিয়ে, বা হতে পারে অন্য কোনো স্টেট থেকে, আমাদের এই কথার একটা প্রচ্ছন্ন একই রকমের কথা আমরা বিজেপির মধ্যে থেকেই পেলাম। দিলীপ ঘোষ দাবি করলেন যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে, এটা দিলীপ ঘোষের দাবি। তাহলে আমরা যে কথাটা সন্দেহ প্রকাশ করছি, আমাদের কাছে গ্রাউন্ড থেকে যে ফিডব্যাক উঠে আসছে, সেই একই কথা দিলীপ ঘোষও বলছেন। তার মানে দিলীপ ঘোষের কাছেও খবর আছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে। তাহলে এই জঙ্গি ঢুকছে কার মদদে? বিএসএফ এর, যদি স্ট্রংলি বিএসএফ বর্ডার পাহারা দেয় তাহলে কি জঙ্গি ঢুকতে পারে? আর বাইরের রাজ্য থেকে জঙ্গি ঢুকে অশান্তি করে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব কোন সরকারের? পররাষ্ট্রনীতি কোন সরকারের? বিএসএফ কোন সরকারের অধীনে পড়ে? তাহলে আমরা যে কথাটা বলছি একই কথা আমরা দিলীপ ঘোষের মুখ থেকেও শুনতে পাচ্ছি। তৃতীয় কথা কি, মুর্শিদাবাদে অশান্তি করতে এসেছিলেন কিছু মানুষ, তারা ধরা পড়লেন। ধরা পড়ার পর তাদের ভোটার কার্ড যখন লোকাল মানুষ চেক করছেন, তখন তারা দেখতে পাচ্ছেন এরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন, এরা আবার এসছেন অন্য পাশের পড়শি রাজ্য থেকে, যাদের মুখের ভাষাও বাংলা নয়। তাহলে এরা কারা? কি উদ্দেশ্যে এরা আসছেন? একদিকে বর্ডার পেরিয়ে, আরেকদিকে পাশের স্টেট থেকে। কোন উদ্দেশ্যে এদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে কি কাজ করানো হচ্ছে? এই নির্দিষ্ট বিষয়গুলো কিন্তু আজকে সারফেসে চলে এসছে। আমাদের এই বিষয়ক আমরা যে বক্তব্য রাখছি, সেখানে যদি আপনারা দেখেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও, একটি খবরের কাগজে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও সন্দেহ প্রকাশ করছে যে পড়শি দেশ থেকেও কিছু ঢুকে থাকতে পারে। অর্থাৎ আমরা যে কথাটা বলছি, এটা বিজেপির মধ্যে থেকেও একই বক্তব্য আসছে, এবং সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকেও সেরকমই সূত্র মারফত খবর সংবাদ মাধ্যম করছে।
তো এই যে গোটা ব্যাপারটা সুন্দরভাবে প্ল্যানিং করে করা হলো, এর পেছনে উদ্দেশ্য কি? আপনারা যদি গোটাটা দেখেন, বাংলার নির্বাচন 1 বছর বাকি। এই নির্বাচনকে কেন্দ্র করে 1 বছর আগে থেকে তারা ধর্মীয় রাজনীতিকে তুঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি অলরেডি নিচ্ছেন। এবং আপনি যদি দেখেন, পড়শি রাজ্যে যখন থেকে অশান্তি শুরু হয়েছে, তখন সেটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেই সময় থেকেই চলছে, গত আগস্ট মাস থেকে, নতুন কিছু নয়। এবং সেই ধর্মীয় লাইনে হাঁটতে হাঁটতে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মদতকারী শক্তি হিসাবে কিছু সংগঠনও কাজ করছে, প্রশাসন সেটা দেখছে, আমাদের কাজ নয়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে সবটা দেখা, এবং অলরেডি বাংলার একটা বড় অংশ সেটা সেখানে শান্তি বিরাজ করছে। কিন্তু আমি আপনাদের একটা তথ্য দিই, CSSS বলে একটি সংস্থা, তারা সমীক্ষা করেছে, এবং সেই সমীক্ষা করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে। CSSS এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম। তারা যে সমীক্ষা করছে, সেই সমীক্ষায় তারা বলছে 2024 সালে ভারতবর্ষে 59টি ধর্মীয় অশান্তির ঘটনা ঘটেছে। এই 59টি ধর্মীয় অশান্তির মধ্যে 49টি ঘটেছে বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্যে। অর্থাৎ 59টির মধ্যে 49টি বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপি জোট শাসিত রাজ্যে 2024-এ ধর্মীয় অশান্তি। এই তিনটে এই তালিকার মধ্যে প্রথম 3-এ কোন কোন রাজ্য রয়েছে? 1 নম্বর রয়েছে মহারাষ্ট্র, তারপরে 2 এবং 3-এ রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ। ধর্মীয় অশান্তির নিরিখে 2024-এ এই 3টে রাজ্যেই কাদের সরকার? এনডিএর সরকার। মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আপনারা খুব ভালো মতো জানেন, এবং 1 নম্বর এখানে অবশ্যই আছে মহারাষ্ট্র। এবং এই স্টাডি বলছে যে 2024 সালে দেশে ধর্মের নামে অশান্তি 2023-এর তুলনায় 84% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2023 সালে যতগুলো ধর্মীয় অশান্তি দেশে হয়েছে তার 84% বৃদ্ধি পেয়েছে 2024-এ। যে 84% যে বৃদ্ধি পেয়েছে সেই টোটাল নাম্বার, তার টোটাল 59টা অশান্তির মধ্যে 49টাই বিজেপি শাসিত রাজ্যে। তাহলে পশ্চিমবঙ্গের দিকে যারা আঙুল তুলছেন, সেই ভারতীয় জনতা পার্টি উত্তর দেবেন যে আপনাদের শাসিত রাজ্যগুলোতে এই 80% ঘটনা আপনাদের শাসন করা রাজ্যগুলোতে কেন ঘটলো? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে আদালতের নির্দেশে সেন্ট্রাল ফোর্স নেমেছে। সেই সেন্ট্রাল ফোর্স নামার পর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলে বলছে এটা স্টেট গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারের ফেলিওর, তাই নাকি সেন্ট্রাল ফোর্সকে নামতে হয়েছে। আমি যদি একই কথা জিজ্ঞেস করি, আমাদের পড়শি রাজ্য ত্রিপুরা, বিজেপির সরকার, সেখানে কেন সেখানকার স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল ফোর্স নামাতে হলো? বিজেপির বন্ধুরা উত্তর দেবেন। তার মানে কি ত্রিপুরা তো ল অ্যান্ড অর্ডার ফেল, ভারতীয় জনতা পার্টির হাতে আইন শৃঙ্খলা ফেল করেছে? চতুর্থ প্রশ্ন, 2020 সাল NRC আন্দোলন গোটা দেশ জুড়ে তখন তুঙ্গে। ঘটনাচক্রে সেই বছরই দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল। আপনারা জানেন 2025-এ দিল্লিতে নির্বাচন হয়েছে, তার 5 বছর আগে 2020-তে ছিল। সেই 2020 দিল্লির বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে 10 দিন ধরে দাঙ্গায় দিল্লি স্তব্ধ হয়েছিল। 10 দিন ধরে। আমি যদি জিজ্ঞেস করি দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কার? সেখানকার রাজ্য সরকারের, কেজরিওয়ালের ছিল না। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি কিন্তু আর 5টা রাজ্যের মতো নয়। দিল্লি দেশের রাজধানী, দেশের প্রধানমন্ত্রীর ভবন, রাষ্ট্রপতির ভবন, লোকসভা, পার্লামেন্ট থেকে শুরু করে যাবতীয় সেক্রেটারিয়েট সব ওখানে। সেই দিল্লি 2020 সালে 10 দিন টানা জ্বলল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তার নিজের বাড়ি সেক্রেটারিয়েটে তার সেই রাজ্যটা জ্বলছিল 10 দিন। কি অ্যাকশন নিতে পেরেছিল? দেশের রাজধানীর দাঙ্গা যারা থামাতে পারে না, তারা পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলে। এবং শুধু সেই ঘটনাই নয়, ওই দিল্লির দাঙ্গা চলাকালীন 2020-তে বিজেপির তরফ থেকে 2 জন মণিরত্নের খোঁজ গোটা দেশের মানুষ তো চিনতেন, কিন্তু আরো বেশি করে কুখ্যাত হয়েছিলেন তারা।
তার মধ্যে একজন দিল্লির বিজেপির এমপি, তার নাম কপিল মিশ্রা, ক্রমাগত দাঙ্গায় উস্কানি দেওয়া ভাষণ দিয়ে গিয়েছেন, একটা অ্যাকশন তার এগেনস্টে হয়নি। দ্বিতীয় কি, বর্তমানে দেশের মন্ত্রী, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সদস্য অনুরাগ ঠাকুর, তার সেই বিখ্যাত বক্তব্য, দেশকে গদ্দারো কো গলি মারো বিপ বিপ বিপ, ওটা ওই সময় দিল্লি থেকে দেওয়া। একটা অ্যাকশন হয়েছে? অ্যাকশন তো দূরস্থ, উল্টে নরেন্দ্র মোদী কোলে বসিয়ে এখনো তাকে ক্যাবিনেটে রেখে দিয়েছেন। তাহলে 2020-তে 10 দিন দিল্লি জ্বলল যাদের হাতে, গোটা দেশের 59টা দাঙ্গার মধ্যে 49টা দাঙ্গা 2024-এ যাদের রাজ্যগুলোতে হলো, তারা পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছে। বাংলার মানুষ কি বুঝতে পারছে না দিল্লির নির্বাচনের প্রাক্কালে যারা 10 দিন দিল্লি জ্বালাতে পারে, তারা পশ্চিমবঙ্গের নির্বাচনের 1 বছর আগে পশ্চিমবঙ্গ জ্বালানোরও চেষ্টা করবে? এই জিনিস বাঙালি, বাংলার মানুষ আজকে বুঝতে পারছে। তাই ভারতীয় জনতা পার্টি যতই বিভিন্ন রকম ভাবে রাজনৈতিকভাবে বক্তব্য রাখুক না কেন, এই জায়গা বাংলার মানুষ কখনোই পছন্দ করছেন না। এখন আসামে আজকের ঘটনা আপনাদেরকে বলি। বিজেপি রুলড স্টেট, আপনারা জানেন, বিজেপি শাসিত রাজ্য। সেখানে কাছাড়ে ওয়াকফ নিয়ে সমস্যা ছিল, সেখানে পুলিশের সাথে কিছু ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, তো সেখানেও একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তো বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখুন, একই জিনিস ঘটছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্ল্যান বিজেপি ছকে ছিল, সেই প্ল্যান ওয়াইজ তারা এক্সিকিউট করার চেষ্টা পুরো দমে করেছে। কিন্তু থ্যাঙ্কস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়েস্ট বেঙ্গল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, রাজ্যের পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে তারা 90% জায়গা 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ এনেছিলেন, এবং ধুলিয়ান আরো কিছু কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে চলে এসছে। এখন প্রায় প্রত্যেকটি জায়গায় শান্তি বিরাজ করছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা খবর ছড়িয়ে, বর্ডার দিয়ে লোক ঢুকিয়ে, বহিরাগত রাজ্য থেকে বহিরাগত গুন্ডাদের ঢুকিয়ে পরপর যে দাঙ্গায় উস্কানি দিচ্ছে, তার কারণ কি? শুধু পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য আপনাদের কি পশ্চিমবঙ্গের মানুষের লাশ দরকার? সেই লাশের ওপর উঠে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করবেন? যে মেসেজটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই মেসেজের বক্তব্য যদি আপনারা দেখেন, প্রত্যেকের গা শিউরে উঠবে। এই মেসেজে ছোট বস বড় বস বলে দুজনকে অভিহিত করা হচ্ছে, কারা আমরা জানি না। সেই ছোট বসের নির্দেশে নাকি এই সমস্ত কিছু হচ্ছে, তার প্ল্যানে নাকি এই সমস্ত কিছু হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই প্ল্যানিং এর মধ্যে সবটা রয়েছে, যে কিভাবে করতে হবে, কোন ধর্মের মানুষের ডেড বডি বেশি করে দরকার, কোন ধর্মের মানুষের বেশি করে মৃত্যু চায় ভারতীয় জনতা পার্টি, এই সব কিছু সেখানে উল্লিখিত রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার মানুষের কাছে বলতে চাই যে তারা যেন প্রত্যেকে শান্তি বজায় রাখেন। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সেটাকে কেউ বিশ্বাস করবেন না। আজকে আমি আপনাদের একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টির থেকে প্রচার করা হচ্ছিল, এবং তারা প্রচার চালাচ্ছিল যে একটি ঘটনা, সেই ঘটনা আপনারা যদি দেখেন, এক সেকেন্ড, এই ঘটনায় বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকজন মিলে প্রচার চালাচ্ছে যে তৃণমূলের এমএলএ মনসুর মোহাম্মদ দিমির ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তিনি নাকি পুলিশ অফিসারদের মারছেন, পুজোর ডিউটিতে যারা ছিলেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রচার চালালো। পরবর্তীকালে কি জানা গেল জানেন? এই যে এমএলএটার কথা বলা হচ্ছিল, যে তিনি আসলে 2018 সালে মিরাটের তৎকালীন কাউন্সিলর বিজেপির মনীষ চৌধুরী, যিনি রেস্টুরেন্টে ঢুকে পুলিশকে মারছিলেন। অর্থাৎ বিজেপি শুধু নিজের রাজ্যের দাঙ্গার ছবি বাংলার বলে চালাচ্ছে তাই নয়, বিজেপি নিজের কাউন্সিলরের পুলিশ পেটানোর ছবিও তৃণমূলের এমএলএ পুলিশ পেটানোর ভিডিও বলে চালাচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মানে নিজেরা কত কুকীর্তি করলে সেই কুকীর্তিগুলোর ভাগ লোককে দিয়ে তার ক্রেডিটটা লোকের ঘাড়ে দেওয়া যায়। কত কুকীর্তি একজনের ব্যাংকে জমা থাকলে, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সাথে দীনেশ বাজাজও আছেন, তিনি হিন্দিতে তার বক্তব্য রাখবেন। কিন্তু তার আগে বাংলার সমস্ত মানুষকে আমরা অনুরোধ করব, বিজেপির এই ট্র্যাপে কেউ পা দেবেন না, প্রত্যেকে শান্তি বজায় রাখুন। এটা শুধু জেনে রাখবেন, যখন এরকম অশান্তি হয় তখন কিন্তু বিজেপি নেতাদের ছেলেদের গায়ে, সন্তান সন্ততিদের গায়ে স্পর্শ হয় না। অমিত শাহের ছেলে আজকে বিসিসিআই এর চিফ, এই কোন একটা সেক্রেটারি হয়ে বসে আছেন। বিজেপির অর্ধেক নেতা মন্ত্রীদের ছেলে কেউ লন্ডনে,
কেউ আমেরিকায় পড়াশোনা করছে, আর আমার আপনার ঘরের ছেলে মেয়েগুলোকে ধর্মীয় অশান্তির কাজে লেলিয়ে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি। আমরা যেন এদের ট্র্যাপে পা না দিই। অশান্তিতে কিন্তু কেবল রক্ত ঝরে সাধারণ মানুষের, কেবল কোল খালি হয় সাধারণ মায়ের। আপনাদের আমাদের সাধারণ মানুষের যত ক্ষতি হবে বিজেপির তত আনন্দ হবে, কারণ যেন তেন প্রকারেণ বিজেপি এই রাজ্য জিততে চায়, যেন তেন প্রকারেণ বিজেপি বাংলা জিততে চায়। আর সেই বাংলা জিততে গেলে তারা জানে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির শক্ত মেরুদণ্ডটা, সেটাকে পাথর মেরে মেরে, সেটাকে হাতুড়ি মেরে মেরে ভাঙতে হবে। সেটা যতদিন না ভাঙতে পারছো ততদিন বাংলা দখল করতে পারবেন না। কিন্তু আমাদের রাজ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বিজেপির জন্য শেষ দেওয়াল। বিজেপি ভারতবর্ষের সব রাজ্য দখল করে ফেলতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা এর আগে 4বার মুখ থুবড়ে পড়েছে, 2026-এ পঞ্চমবারের জন্য ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়বে। এর আগেও তো কম চেষ্টা হয়নি। 2024-এর আগে সন্দেশখালির মতো একটা গোটা ড্রামা তৈরি করা হলো। পরবর্তীকালে যেটা প্রকাশ পেয়ে গেল যে বিজেপি কিভাবে 2000 টাকা করে দিয়ে কিভাবে স্টিং অপারেশনের মাধ্যমে পুরোটা বেরিয়ে এসছে, আপনারা দেখেছেন। এবং সেই স্টিং অপারেশনের বক্তব্য বিজেপির মন্ডল সভাপতি রেখেছেন, তৃণমূলের কেউ নয়। ফলে যে জিনিসটা 24-এর আগে সন্দেশখালি করতে চাইছিল, আবার 2026-এর আগে এই সুতি, ফারাক্কা ইত্যাদি জায়গা থেকে বিজেপি শুরু করলো। কিন্তু বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে, বাংলার পুলিশ প্রশাসন অ্যালার্ট আছে, বাংলার পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত আছে। এই জিনিস ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক তারা বাংলার মাটিতে সফল হবে না। আর এই প্রেস কনফারেন্স থেকে স্পষ্ট দাবি থাকলো, সুকান্ত মজুমদার, তার এগেনস্টে তো যা লিগ্যাল অ্যাকশন হওয়ার হবে, তিনি যে মিথ্যা খবর ছড়িয়েছেন আইনের আওতায় তার হিসেব হবে। সেটা প্রশাসনের মতো করে কি করবে আমরা সেটা বলতে পারবো না, কিন্তু প্রচুর সাধারণ মানুষও শুনলাম এই নিয়ে কমপ্লেন করছেন। কিন্তু রাজনৈতিক এথিক্সের জায়গা থেকে সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু দায় নিয়ে, যেহেতু স্টেট বিজেপির হ্যান্ডেল থেকে এই মিথ্যা ছবি প্রকাশ হয়েছিল, এই প্রেস কনফারেন্স থেকে আমরা দাবি জানাচ্ছি সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু মিথ্যা খবর প্রচারের জন্য বাংলার মানুষের কাছে টেলিভিশন ক্যামেরার সামনে হাত জোড় করে ক্ষমা চান, যে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোর অশান্তির ছবি বাংলার বলে চালিয়েছি, মিথ্যা বুঝতে পেরে আমরা নিজেরা পোস্ট ডিলিট করেছি, আমরা হাত জোড় করে ক্ষমা চাইছি। এটা বলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। আর যদি ক্ষমা না চাইতে পারেন তাহলে বাংলার মানুষ বুঝবে আপনাদের মেরুদণ্ড বলে কিছু নেই। বাদবাকি দীনেশ বাবু তিনি হিন্দিতে এই যে গোটা বক্তব্য সেটা রাখবেন, আমি তাকে বাকি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। होना चाहिए होना चाहिए। जैसा देवांशुदा ने बताया आप सबको कि पश्चिम बंगाल एक शांतिप्रिय राज्य है, जहां पर एक किसी भी तरह से एक सांप्रदायिकता का एक फुसफुस छोड़ करके आपस में भेदभाव कर करके दंगा लगाने की चेष्टा की जा रही है। किंतु हमारी जो नेत्री हैं, यहाँ की जो मुख्यमंत्री हैं ममता बनर्जी, उनके नेतृत्व में हम सब एक थे, एक हैं और एक रहेंगे। ऐसा कहीं भी नहीं हो सकता है। ये कुछ स्वार्थी तत्व हैं, चाहे वो हिंदू हो चाहे मुसलमान हो, जो झगड़ रहे हैं वो कुछ स्वार्थी तत्व हैं, उनका कोई जाति से लेना देना नहीं है। उन लोगों को काम में लगा करके इस तरह का कराया जा रहा है। अभी जो इन्होंने बताया, आज सुबह से एक वीडियो बहुत वायरल हुआ है, वो है मेरठ का, कि दिखाया गया पश्चिम बंगाल का। आप उसमें अगर सुनेंगे, उसमें जो गालियां दी गई हैं वो बंगाल में ऐसे कोई गाली देता नहीं है, हिंदी में गाली दी गई है। उसकी पूरी खोज तहकीकात की गई, मालूम चला कि मेरठ का 2018 का वीडियो है, पश्चिम बंगाल का एमएलए बोल के उसको चलाया जा रहा है। दुर्भाग्य की बात है, और ये कोई आश्चर्य की बात नहीं है। यूपी के जो एक हमारे फ्लाईओवर, माँ फ्लाईओवर का विज्ञापन को दे दिया गया था, पर वो दिखा कि कितना डेवलपमेंट हुआ है। तो ये यूपी और बीजेपी के लिए कोई बड़ी बात नहीं है कि कुछ भी कर सकते हैं। अब तो एआई भी आ गई है, तो आप किसी का चेहरा, किसी की आवाज़ कुछ भी निकाल सकते हैं। हम सब शांति में रहते हैं। ये जितना अमन चैन शांति यहाँ बंगाल में है,
कहीं पे नहीं है। हम तो सारे विश्व में घूमते हैं। हमारा समाज, पूरा समाज, हम चाहे बंगाली हों, बिहारी हों, यूपी के हों, राजस्थान के हों, गुजरात के हों, सब हम एक हैं और एक साथ हैं, एक साथ रहेंगे। और दीदी के नेतृत्व में हम सब सुरक्षित हैं। यहाँ पर हम व्यापार कर रहे हैं, उद्योग कर रहे हैं, हमारा घर परिवार व्यापार है। आज भी रात को 12 बजे हमारे घर की लड़कियां, बच्चियां, वाइफ सब रात को सिनेमा देखने जा सकती हैं। क्या यूपी के किसी राज्य में या अन्य किसी राज्य में जा सकती हैं जहाँ डबल इंजन की सरकार है? अभी इन्होंने बताया कि 59 घटनाएं घटी हैं, 2024 में दंगे हुए हैं, उसमें से 49 घटनाएं बीजेपी के शासित राज्यों में हुई है। टॉप पर महाराष्ट्र है, सेकंड में बिहार है, 3 में यूपी है। तो हम नहीं चाहते वैसी कोई अशांति यहाँ पे हो, कभी हो, और न होगी। हमें विश्वास है, हमारी जनता के ऊपर विश्वास है हमें पूरा। तो आप सब निश्चिंत रहें। हमारी जनता से यही निवेदन है, किसी ये जिस प्रकार से वीडियो वायरल किए जा रहे हैं, आप लोग भी फॉरवर्ड करने के पहले एक बार चेक कर लीजिए कि इसका इफेक्ट क्या है, उसके बाद फॉरवर्ड कीजिए। खाली हिंदुत्व का चश्मा लगा कर नहीं देखें। अपने हिंदू मुसलमान सब एक हैं, एक है, एक थे, एक रहेंगे। जो बात करते हैं सेक्युलरिज्म की, हम सेक्युलर हैं, इसमें कोई डाउट नहीं है कि मैं हिंदू हूँ, किंतु हमारे लिए सारा धर्म सबका सम्मान करते हैं। दीदी हमेशा बोलती हैं, धर्म जिसका जिसका हो सकता है, उत्सव सबका होता है। हम ईद भी मनाते हैं, हम रामनवमी भी मनाते हैं, हनुमान जयंती भी मनाते हैं। हम सब एक साथ रहते हैं और एक साथ रहेंगे आगे भी। यही आपसे सबसे हमारा, आपके माध्यम से इस समाज को, भारत पश्चिम बंगाल के लोगों को यही हमारा एक संवेदना और प्रार्थना देते हैं, प्रार्थना करते हैं कि सब कोई हमारे साथ रहें, शांति से रहें, जैसे थे वैसे रहें, मिल के रहें, एकजुट होकर रहें। अपने सब इसका मुकाबला करेंगे। धन्यवाद। এবার কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমি দেখুন, চোরকে আপনি যদি বলেন, এখন চোর তো নিজের ভাইকেই বলবে আমার চুরির তদন্তটা সে করুক। এখন বিষয়টা হচ্ছে সবকটা এজেন্সি তো নিজেদের মধ্যে মিলেমিশে রয়েছে, কাদের দিয়ে কি তদন্ত করাবেন? এনআইএ কে দিয়ে তো ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কাজ করায়। 2021-এর পর থেকে তৃণমূলের সব নেতার পেছনে এনআইএ লাগিয়ে দিয়েছেন। 2024-এ আমি যখন ব্যক্তিগতভাবে তমলুকে নির্বাচনে লড়তে গেছি, আমাদের ওখানকার প্রায় সব নেতার পেছনে এনআইএ লাগানো আছে। তো এনআইএ দিয়ে হবেটা কি? চক্রান্ত তো আপনারা করেছেন। আপনাদের চক্রান্তে তো গোটা ভারত সরকার সামিল, গোটা ভারত সরকারের এজেন্সিগুলো সামিল, গোটা ভারত সরকারের অর্গানগুলো সামিল, তার সঙ্গে যুক্ত হয়েছে আপনাদের পার্টি, এবং আপনারা সঙ্গে নিয়েছেন আরো কিছু ছোট ছোট অর্গানাইজেশনকে। তো ফলে স্বাভাবিকভাবেই এনআইএ তদন্ত করে আলটিমেটলি কিছু লাভ নেই। রাজ্য পুলিশ যথেষ্ট, রাজ্য পুলিশ এই চক্রান্তের পর্দাফাশ করবে, সবটা বের করে আনবে। এবং আপনারা তো কিছু বিশেষ মাদুলি পড়ে আছেন, যে মাদুলিগুলোর জন্য বিশেষ করে শুভেন্দু বাবু কথায় কথায় একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে আসেন, আইনি নিরাপত্তা বেষ্টনী। সেই মাদুলিগুলো যেদিন আপনার হাত থেকে খুলে পড়বে, সেদিন শুভেন্দু বাবু সবার প্রথম ব্যক্তি যিনি জেলের ভেতরে যাবেন। শুভেন্দু অধিকারী এটা বলছেন যে শামসেরগঞ্জ সুতি সহ মিডিয়াগুলো বন্ধ, এরকম 50টা কনস্টিটিউয়েন্সি রয়েছে যেখানে জেহাদিরা হিন্দুদের ভোট দিতে দেবে না, এবং সেই কারণে শুভেন্দু অধিকারী বলছেন যে ভোটের সময় প্রেসিডেন্সিয়াল রুল সেখানে ইমপ্লিমেন্ট করা হোক, প্যারামিলিটারি দিয়ে ইলেকশন করা হোক, ইলেকশন কমিশন এই দায়িত্ব নিক, এই নির্দেশ দিক। বিশেষ করে উনি যেটা বলছেন যে 50% কম যেখানে হিন্দু ভোটার রয়েছে সেখানে মানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হোক। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু বাবু এবং ভারতীয় জনতা পার্টি তাদের চাইতে বড় জঙ্গি রাজনৈতিক সংগঠন ভারতবর্ষের দ্বিতীয়টা নেই, ফলে তারা আর অন্য কারোর দিকে আঙুল না তুললেও হবে। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে শেষ কয়েকটা বড় নির্বাচন সবকটা কেন্দ্রীয় বাহিনীর অধীনেই হয়েছে। 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, যেসব জায়গাতে হিন্দু জনসংখ্যা 50%-এর কম, সেই প্রত্যেকটা জায়গাতেই 85%-এর উপরে টোটাল ভোট পড়েছে, এবং সেইখানেও প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েই ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশন হয়েই বিজেপি 18 থেকে কমে 12 হয়েছে। ফলে এই সমস্ত ধর্মীয় অ্যাঙ্গেল শুভেন্দুবাবু দেখাবেন না। 90%-এর ওপরে, প্রায় 85%-এর ওপরে হিন্দু থাকা ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, আপনার একের পর এক কনস্টিটিউয়েন্সি আপনি যদি দেখেন, 20-25%, মানে প্রায় 75%-এর উপরে হিন্দু থাকা কনস্টিটিউয়েন্সি, আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে একের পর এক জায়গা দেখুন না, যেগুলো বিজেপি জিতেছিল তার মধ্যে অধিকাংশ বিজেপি হেরেছে। কি করে হারলো? 80%-এর উপরে হিন্দু ডমিনেটেড সিট। বিজেপি যতই হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা করুক, এই বাংলা সেভাবে ভোট দেয় না। আর নাম্বার 3, আপনি যেটা বলছেন,
ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে একই কায়দায় রাজনীতি করার পরও কিন্তু দুটো ইলেকশন হেরেছে। আমাদের মেন বক্তব্যের জায়গাটা এটা। এবং যে সমস্ত জায়গাগুলো মিক্স পপুলেশন, সেই সমস্ত বহু জায়গা থেকেও বিজেপি হেরেছে। তার মধ্যে মালদার বহু জায়গা, মুর্শিদাবাদের বহু জায়গা, যেগুলোতে বিজেপি 2021-এ পর্যুদস্ত হয়েছে। ফলে অলরেডি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছে, আগামী দিনেও প্যারামিলিটারি ফোর্স দিয়ে অ্যাসেম্বলি লোকসভা ইলেকশন যদি হওয়ার হয় হবে। তৃণমূল কংগ্রেসের এতে কিছু যায় আসে না, বরং আমরা এই যত প্যারামিলিটারি ফোর্স দিয়ে যত বেশি দফাতে আপনারা ভোট করেছেন, আপনি দেখুন 16-এ যত দফায় ভোট হয়েছে তার চেয়ে বেশি দফায় ভোট হয়েছে 21-এ, তৃণমূলের সিট বেড়েছে। তার চেয়ে আরো বেশি দফায় ভোট হয়েছে 2024-এ, তৃণমূলের সিট আরো বেড়েছে। ফলে আমাদের এসবে পলিটিক্যালি এসব বলে আমাদেরকে হুমকি দেওয়ার কিছু নেই, চিন্তা বিজেপিকে করতে হবে। কোথাও সীমান্তের উপর থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে, জমি জমা ঢোকানো হচ্ছে, সব ঠিক আছে। তুমি এটাও বললে যে রাজ্যে আরো অনেক জায়গায় একই সময় হয়েছিল, কিন্তু সেখানে রাজ্য প্রশাসন আরো কাজ করেছে 24 ঘন্টাকে নিয়ন্ত্রণে নিয়ে। সেখানে তাহলে কি সেখানকার পুলিশ বা ইন্টেলিজেন্স ফেল করে যাবে? দেখুন, ইন্টেলিজেন্স ফেলের কথা আমি পুরোপুরি করেছে বলতে পারবো না, কারণ আপনিও জানেন না, আমিও জানি না যে বিজেপির এই 4টে জায়গার বদলে 40টা জায়গার প্ল্যানিং ছিল কিনা। তো আপনি জানি না। আমাদের কাছে যা খবর, বিজেপির 40-50টা জায়গায় একই কায়দায় করার কথা ছিল। আর যদি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে তাহলে 40টা কমে 4 হতো না, অর্থাৎ 36টা জায়গায় আমরা আটকাতে পেরেছি ইন্টেলিজেন্সের দৌলতেই। এখন বিষয়টা হচ্ছে যে 4-5টা জায়গাতেও হয়েছে তার মধ্যেও 24 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ফুল কন্ট্রোল আমরা এস্টাবলিশ করতে পেরেছি, শান্তি এস্টাবলিশ করতে পেরেছি। ধুলিয়ানের ক্ষেত্রে ব্যাপারটা 6-7 ঘন্টারও সময় লেগেছে। স্বাভাবিকভাবে সমস্ত জায়গা তো একই রকম ভাবে যে কন্ট্রোল করা যাবে তা নয়। এবং আরো বড় কথা হচ্ছে, ধুলিয়ানের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করছি, তাই আমি আমার দলের জায়গা থেকে যদি বলি, পলিটিক্যালি সেই জায়গায় কিন্তু শেষ নির্বাচনে কংগ্রেস জিতেছে। ওটা শামশেরগঞ্জ বিধানসভা, যেটা মালদা দক্ষিণ লোকসভার অংশ, যেখানকার এমপি হচ্ছেন ঈশা খান চৌধুরী। এবং আপনি যদি তার পাশের লোকসভা মালদা উত্তর দেখেন, সেটা বিজেপির জেতা। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শেষ লোকসভা নির্বাচনে সেখানে খুব একটা ভালো ফল করেনি, আবার বিধানসভায় আমরা ভালো ফল করেছিলাম। ফলে রাজনৈতিকভাবেও আমরা আমাদের মতো করে সমস্ত জায়গা কন্ট্রোল করার চেষ্টা করেছি। কিন্তু ধুলিয়ানের ক্ষেত্রে যেহেতু রাজনৈতিকভাবে আমরা কন্ট্রোল বাকি জায়গাগুলো করেছি, ধুলিয়ানের ক্ষেত্রে আমরা পলিটিক্যালি করেছি, কিন্তু শেষ নির্বাচনে ওখানে যেহেতু কংগ্রেস কিছুটা শক্তি অর্জন করেছে, আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এই কনস্পিরেসির অংশ তাদের কাউকে বিজেপি ব্যবহার করেনি। তৃতীয় বিষয়টা যেটা, সেটা হচ্ছে ধুলিয়ানের ক্ষেত্রে ওখানকার যিনি বিজেপির প্রার্থী ছিলেন, শামশেরগঞ্জের সুতির যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তাদের এগেনস্টেও কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে উঠে আসছে যে তারাও এই কনস্পিরেসিতে কোনো একটা পার্ট তাদেরও রয়েছে। তো এটাও আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দেখার। ফলে আলটিমেটলি সরকারের তরফ থেকে 100% জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করে, সেখানে 99% জায়গা আমরা 24 ঘন্টাতেই করে ফেলেছিলাম, আর 1% জায়গায় 5-6 ঘন্টা বেশি লেগেছে, কিন্তু ফাইনালি আমরাই করতে পেরেছি। শামশেরগঞ্জের বিধায়ক, তৃণমূল বিধায়ক, তার ভাই গোটা আন্দোলন সামনে থেকে লিড করেছে বলে স্থানীয়রা অভিযোগ করছে অন ক্যামেরা। দল কি ব্যবস্থা নেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, ওয়াকফ আন্দোলন লিড করা আর অশান্তি করা দুটো এক জিনিস নয়। ওয়াকফ আন্দোলন বহু লোকই করেছেন। এখন একজন তৃণমূল বিধায়কের ভাই করছে না বিজেপি বিধায়কের মাসি করছে, মামা করছে, এইভাবে আত্মীয় স্বজন দিয়ে দেখতে গেলে তো পশ্চিমবঙ্গে সবাই সবার কোনো আত্মীয় বেরোবে, এইভাবে দেখে লাভ নেই। আপনারা দেখুন, ওয়াকফ কেন্দ্রিক এই যে আমাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো ওয়াকফ বিলের এগেনস্টে সরাসরি তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি প্রোগ্রাম করেছেন, রামলীলা ময়দানেও হয়েছে। তো তিনি সেটা তার অর্গানাইজেশনের তরফ থেকে করেছেন, এটা তো তৃণমূলের মন্ত্রী হিসাবে বা তৃণমূলের নেতা হিসাবে করেননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো বিধায়কের ভাই কিভাবে কোন মিছিলকে লিড করলেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করছে যে ওই মিছিলগুলোর মধ্যে কারা ঢুকে অশান্তি করলো, যাদেরকে লোকাল মানুষও চিনতে পারছেন না। আমাদের কাছে সাধারণ মানুষের থেকে ফিডব্যাক আসছে, সাধারণ মানুষ বলছেন যারা অশান্তি করলো তাদেরকে আমরা এলাকায় দেখিনি। মিছিলের 2-4জন সামনের লোককে হয়তো চেনা লাগছে, কিন্তু সেখান থেকে যারা অশান্তি করে চলে গেল সেই মানুষগুলোকে আমরা কোনোদিন এলাকায় দেখিনি। এটা সেই এলাকার মুসলিমও বলছেন, সেই এলাকার হিন্দুও বলছেন। তো এরা কারা, এরা কি করে এত সহজে চলে গেল? তাহলে কি পাশের বর্ডারকে ব্যবহার করা হলো?
এদেরকে এসকেপ রুট করে দেওয়া হলো, তাহলে এদেরকে ঢোকালোই বা কারা, মদত কাদের, আর বেরোতেই বা হেল্প করলো কারা? এই ঘটনার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো তুলছি। দেশের হাল ফেরাতে গিয়ে যারা দেশের সর্বনাশ করে দিয়েছে তারা বাংলার হাল ফেরানোর কথা বলছেন। আমরা তো একটু আগে তথ্য দিলামই যে 2024-এ গোটা দেশের টোটাল 59টা দাঙ্গার মধ্যে 49টা দাঙ্গা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, যেটা প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় বিহার, তৃতীয় উত্তরপ্রদেশ, তিনটেই বিজেপি রুল স্টেট। তাহলে এই স্টেটগুলোর হাল ফেরাতে পারেননি, বাংলার হাল ফেরাবেন বলছেন? ত্রিপুরার তো হাল ফেরাচ্ছেন নাকি 2018 সাল থেকে, আজকে 25 সাল, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর হয়ে গেছে। ত্রিপুরাতে কেন সেন্ট্রাল ফোর্স নামাতে হলো? ত্রিপুরা হাল ফেরাতে পারেননি? শুনুন, সিপিএমও স্লোগান তুলেছিল ফেরাতে হাল ফিরুক লাল, আর শুভেন্দুবাবু এখন স্লোগান তুলছেন হাল ফেরাতে হাল খাতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলার মানুষ জানেন যে তাদের হাল 2011 সালের পর থেকে কিভাবে শুধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দু বাবুদের এই রাজনীতি আলটিমেটলি, আমি তো আবার বলি যে শুভেন্দু অধিকারী যত এরকম কথা বলেন আমাদের জন্য ভালো, শুভেন্দু অধিকারী আমাদের জন্য খুব পজিটিভ একজন ক্যারেক্টার, উনি বিজেপিতে থাকুন এভাবেই, উনি এভাবেই মুখ খুলুন, উনি এভাবেই এসব কথা বলুন। উনি যত মুখ খুলেছেন বিজেপির 4টে করে এমএলএ কমেছে, উনি যত মুখ খুলেছেন বিজেপি 18 থেকে 12 নেমে এসছে। আমি বারবার বলি শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর শনি, রাহু, কেতু সব দশা বিজেপিতে যুক্ত হয়েছে। 2020 ডিসেম্বর পর্যন্ত যে বিজেপি ছিল তার পারফরমেন্স আপনারা দেখুন, 40% ভোট, বাংলায় 18টা সিট। আর 2020 ডিসেম্বরে কেউ একজন বিজেপিতে যোগ দিল, রাহু, কেতু, শনি সব সঙ্গে করে নিয়ে। তারপরে 21-এর ইলেকশন, 121 আসনে লিড থাকা বিজেপি 77, তারপরে 24-এর ইলেকশন, 18টা সিট থাকা বিজেপি 12। ফলে শুভেন্দুবাবু আরো মুখ খুলুন, আপনি যত উগ্রতার সঙ্গে বাংলার রাজনীতিতে কাজ করবেন বাংলার মানুষ তত আপনাকে রিজেক্ট করবে। কারণ বাংলার মানুষ শ্রী চৈতন্যের বাংলা এটা, এবং বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণদেবের বাংলা। এই বাংলার প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে আপনি মা শারদা, রামকৃষ্ণদেব বা বিবেকানন্দের একটা করে ছবি পাবেনই, এমনকি নাস্তিকদের ঘরেও পাবেন। বাংলা এই কালচারে বিশ্বাসী। ফলে এখানে আপনার এই উগ্র চিৎকারের ধর্মীয় হানাহানির রাজনীতি বাংলায় আনতে চাইলে বাংলা কোনোদিন সেটা গ্রহণ করবে না। বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে যে মালদা, মুর্শিদাবাদ সহ এই রাজ্যের মৌলবাদী যারা গোষ্ঠী রয়েছে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সিমি, পিএফআই সহ প্রথম কথা হচ্ছে, যদি আমি তো প্রথমেই বললাম বিজেপির সঙ্গে তারা আরো কিছু অর্গানাইজেশনকে ইউজ করেছে, সেটা কারা আমরা বলতে পারবো না, এটা প্রশাসন দেখছে, এটা আমাদের দলের কাজ নয়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যারা যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করুন। কিন্তু বিষয়টা হচ্ছে শুভেন্দু বাবু যে এই কথাগুলো বলছেন, রাজ্য সরকার তো রাজ্য সরকারের মতো করে তদন্ত করছেন। তো কেউ যদি ভারতবর্ষকে অশান্ত করতে চায় এমন কোনো সংগঠন থেকে থাকে, তাহলে সেই সংগঠনগুলো নিয়ে তো ক্র্যাকডাউন করার অধিকার কেন্দ্রীয় সরকারেরও রয়েছে। তাদের তো একটা গোটা এনআইএ রয়েছে, যেটা নিয়ে তারা তৃণমূলকে রাজনৈতিকভাবে টাইট করতে চান, কোন রাজ্যে কংগ্রেসকে চান, কোন রাজ্যে এসপি কে চান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স কি করছে, আপনাদের সেন্ট্রাল এজেন্সি গুলো কি করছে? যদি দেশ বিরোধী কোনো সংগঠন আপনার মনে হয় কাজ করছে দেশের এগেনস্টে, সেটার এগেনস্টে তো ক্র্যাকডাউন করার দায়িত্ব কেন্দ্র সরকারেরও। রাজ্য তো রাজ্যের মতো করে অলরেডি করছে। বহু জায়গা থেকে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এর আগে বহু জায়গা থেকে এরকম দেশ বিরোধী শক্তিকে গ্রেফতার করেছে যারা দেশের ক্ষতি করে। কিন্তু আপনারা কি করছেন? রাজ্য সরকার রাজ্য সরকারের মতো তদন্ত করছে, প্রশাসন প্রশাসনের মতো করে করছে। এর পেছনে যে যে শক্তি আছে প্রত্যেককে ধরা হবে। আজ আইএসএফ এর যারা কর্মী সমর্থক তাদেরকে পুলিশ বাধা দেয়, লাঠি চালায়। তার বক্তব্য যে এই গোটাটা টিএমসি এবং আইএসএফ এর মধ্যে গোটা। 2021 সালের বিধানসভা নির্বাচনের জাস্ট 3 মাস আগে বিজেপির কোলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো, নাম আইএসএফ। বাংলায় তৃণমূল ক্ষমতায় আছে 2011 সাল থেকে। হঠাৎ করে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ বলে এই নতুন প্রোডাক্টটা লঞ্চ করলো কারা? আইএসএফ মেন কোন ধর্মের মানুষকে টার্গেট করে রাজনীতি করছিল, কোন ধর্মের মানুষকে ফোকাস করে রাজনীতি করছিল? বিজেপির উদ্দেশ্য কিভাবে ভোট ভাগাভাগি রাজনীতি করা? অন্যান্য রাজ্যে বিজেপি সিমিলার কোন কোন অর্গানাইজেশন কি ইউজ করে, এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানেন। আইএসএফ বিজেপির প্রোডাক্ট, এবং বিজেপি সিপিএম এর সাথে যে সেটিংটা 2019-এ করেছিল, যার বিনিময়ে সিপিএম তার 30% ভোট বিজেপিতে ট্রান্সফার করে,
সেই সেটিং এরই লার্জার অংশ এক্সটেন্ডেড পার্ট হলো আইএসএফ বলে একটা অর্গানাইজেশনের জন্ম দেওয়া, যে অর্গানাইজেশন ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য রাখবে, একটা ধর্ম নিয়ে পলিটিক্স করবে, বিজেপি তার কাউন্টার করে পোলারাইজেশন কাউন্টার পোলারাইজেশনের খেলা হবে। এবং সিপিএম এর সাথে 2019-এ যে চুক্তিটা হয়েছিল তার এক্সটেন্ডেড পার্ট হিসাবে সিপিএম কে অনুরোধ করা থাকবে যে ভাই তোমরা কিন্তু এদেরকে জোটে সঙ্গী নিও। আর আপনি বলবেন দেবাংশু এটা তো একটা গল্প, এর প্রমাণ কি? এর প্রমাণ খুব সহজ, যে সিবিআই ইডি সব পার্টির নেতাদের গ্রেফতার করে সিপিএম বাদ দিয়ে। এখন কোন লাড্ডুর কোথায় সেটিং হয়েছে এটা তো ওপেন মানে সিক্রেট, এটা প্রত্যেকে জানেন। ফলে আইএসএফ থেকে শুরু করে এই সমস্ত অর্গানাইজেশনগুলো বিজেপির সৃষ্টি, বিজেপির মদতে চলে। এবং পশ্চিমবঙ্গে শুধু আইএসএফ নয়, গোটা ভারতবর্ষে অন্যান্য বিরোধীদের ভোট কাটাকাটির অঙ্কের জন্য আরো অনেক এরকম অর্গানাইজেশন বিজেপি তৈরি করে রেখেছে। দেখুন, সাইকেলের পাংচার সারানোতেও এখন যদি আমাদের, কে বলেছেন এটা, সাইকেলের পাংচার সারানোর ক্ষেত্রেও যে ধর্ম আসতে পারে জীবনে প্রথম শুনছি। মানে সাইকেলের পাংচারও কোনো একটা ধর্মের লোকই সারায়, আর কেউ সারায় না। অদ্ভুত রাজনীতি, দেশের প্রধানমন্ত্রী এই সমস্ত কথা বলছেন। আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন এবং বিজেপির দয়ায় যে গরিবের সংখ্যা দেশের মাটিতে দিন দিন বাড়ছে, গ্যাসের দাম বাড়িয়ে, ওষুধের দাম বাড়িয়ে, ব্যাংকের এটিএম এর ফাইন থেকে শুরু করে সবকিছু করে অর্থনীতির কোমর ভেঙে দেশের একটা বড় অংশকে গরিবের দিকে ঠেলে দেওয়া বিজেপি, তারা শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবাইকে ভিখিরি বানিয়ে ছেড়েছে। ফলে সাইকেলের পাংচার শুধু কোনো একটা ধর্মের লোককে নয়, আগামী দিন ভারতবর্ষে সবাইকেই সাইকেলের পাংচারই সারাতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা বলেন, এনআরসি আন্দোলনের সময় যিনি বলেছিলেন কাপড় দেখে আমি ধর্ম চিনে যাই, ওরা কারা, সেই প্রধানমন্ত্রী আজকে এই একই রকম বক্তব্য রাখছেন। দেশের মানুষ প্রধানমন্ত্রীর থেকে এরকম বক্তব্য এক্সপেক্ট করেন না। তিনি দেশের সবার প্রধানমন্ত্রী। বিজেপি নেতা হিসেবে তার একটা আইডিওলজি থাকতে পারে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি এরকম ভাবে ভিকটিম করে কাউকে পলিটিক্স করবেন এবং নির্বাচনের আগেই এভাবে হিন্দু মুসলমান দেশের প্রধানমন্ত্রী করবেন, এটা সত্যি এক্সপেক্টেড নয়, কোনোভাবে মেনে নেওয়া যায় না। একই সঙ্গে এই যে অর্ডার সেটা যাতে বিবেচনা করে তার আগে জানান, কি বলবেন? এটাই তো সঠিক স্টেপ। যেখানে ঘটনা ঘটেছে, যারা ঘটনা ঘটিয়েছে তাদের ওখানে গিয়ে করো। এবং ওয়াকাফ নিয়েও যে প্রতিবাদ হচ্ছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে এই একইভাবে, যে এই বিল পাশ করেছে কেন্দ্রের সরকার, আমরা এই বিলের বিরুদ্ধে। এই প্রতিবাদ আন্দোলনের মেন মুখ অভিমুখ হওয়া উচিত দিল্লি, আমাদের সবার। আপনারা জানেন 100 দিনের টাকা যখন দিল্লি আটকে দিয়েছিল, আমাদের দলই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করেছিলাম। তো প্রবলেম যেখান থেকে, প্রোগ্রামটা তো সেখানে করতে হবে। তো স্বাভাবিকভাবে তারা সঠিক জায়গাতে গেছেন। প্রবলেম দিল্লিতে আমি কেন বলেছি আপনারা সবাই বুঝতে পারছেন, এটা আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই। আশা করি তারা তাদের ন্যায্য জায়গাটা তাদের মতো করে আন্দোলন করতে পারবেন। আর রাজ্য সরকার তো রাজ্য সরকারের মতো করে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে, সমস্ত রকম ভাবে চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে, চাকরি প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পাওয়ার জন্য কিন্তু কালীঘাটের সামনে গিয়ে ধর্ণা দিতে হয়নি, নবান্নের সামনে গিয়ে ধর্ণা দিতে হয়নি। জাজমেন্ট আসার একদিনের মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের কাছে হাজির হয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সরকার কতটা আন্তরিক, মুখ্যমন্ত্রী কতটা আন্তরিক, এগুলো থেকেই বোঝা যায়। আন্দোলন রয়েছে সেই কর্মসূচিতে এবার এসএফআই বা এসআই এর সমর্থন তারা বলছে আমার চাকরিহারাদের কাছে অনুরোধ, দয়া করে সিপিএম কে কোনো আন্দোলনের সঙ্গে নেবেন না। ওরা যে আন্দোলনে যায় তার সর্বনাশ করে দেয়। আরজি কর নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করছিলেন, সিপিএম ঢুকে এমন রাজনৈতিক মোড়ক দিল, গোটা ব্যাপারটা পলিটিসাইজ তারাই করে দিল। সব জায়গাতে সিপিএম এর কাজই হচ্ছে যে কোনো আন্দোলনকে পলিটিসাইজ করে দেওয়া। তো স্বাভাবিকভাবে চাকরিহারাদের কাছে অনুরোধ থাকবে, কোনো রাজনৈতিক দলকে আপনারা এটার মধ্যে এন্ট্রি দেবেন না। যারা আজকে ওই হাতির দেখানোর দাঁত এক, খাওয়ার দাঁত এক, এই সিপিএম আজকে আপনাদের মিষ্টি হাসি হাসছে, কিন্তু সিপিএম এর স্বভাবই হচ্ছে হেসে পিঠে হাত রেখে ছুরিটা মারা। এই সিপিএম এর নেতারাই আপনাদের চাকরি খাওয়ার জন্য দিনের পর দিন ছুটেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোক চিৎকার চেঁচামেচি করে বলেছেন যে আমি এদের চাকরি খাবো। অভিজিৎ গাঙ্গুলির মতো লোক তারা তমলুকের মিটিং থেকে স্টেজে দাঁড়িয়ে বলছেন এদের চাকরি খেয়েছি, কিছুক্ষণ বেঁচে আছে, কদিন পর মরে যাবে।
তো এই বক্তব্যগুলো যারা রেখেছে তাদেরকেই যদি আপনারা অ্যালাউ করেন আপনাদের সঙ্গে, তাহলে স্বাভাবিকভাবে আপনাদের ক্ষতি করেছেন যারা, তারাই আরো উৎসাহিত হবেন, তারাই ভাববেন যে এদের ক্ষতি করার পরও এরা আমাদের সঙ্গে নিয়ে চলতে চাইছে। ফলে প্রত্যেকের কাছে অনুরোধ, যারা চাকরিহারা, আপনারা দয়া করে যে রাজনৈতিক দলগুলো আদপে আপনাদের ক্ষতি করতে চেয়েছে, যারা আপনাদের এই চাকরি যাওয়ার পেছনে মূল দায়ী, দয়া করে তাদেরকে আপনাদের সঙ্গে নেবেন না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ও আচ্ছা, ছবি তোলো।